আসসালামু আলাইকুম। চন্দ্রবিন্দু পাঠশালার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা আজকে আমাদের বাংলা কোর্সের প্রথম ক্লাস শুরু করতেছি। আমাদের ১ তারিখ থেকে বাংলা কোর্স শুরু হওয়ার কথা ছিল, বাট একটা সমস্যার কারণে আমরা ২ তারিখ থেকে আজকে থেকে শুরু করতেছি। তো ক্লাসটা রেকর্ডেড হচ্ছে, যেহেতু সবাই টাইমলি লাইভে থাকতে পারো না, তার জন্য ক্লাসটা রেকর্ডেড করা হচ্ছে। রেকর্ড করার কারণে তোমরা এই ক্লাসটা পরবর্তীতে আমাদের পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবা, ঠিক আছে? এবং তোমাদের আমরা পার্সোনালি পাঠিয়ে দেবো যারা ভর্তি হয়েছো, ঠিক আছে? তো চলো কথা বাড়াবো না বেশি, আমরা ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছি। তো আমরা কিন্তু এর আগে বুক রিভিউ একটা ক্লাস দিয়েছিলাম, সেইখানে আমরা একটা গল্পের সাথে পরিচিত হয়েছিলাম। সেই গল্পটার নাম হচ্ছে অপরিচিতা। কি নাম ছিল গল্পটার? অপরিচিতা নামক একটা গল্পের সাথে আমরা পরিচিত হয়েছিলাম। এই অপরিচিতা কিন্তু একটা ছোট গল্প ছিল। আমরা সেক্ষেত্রে আমরা পড়েছিলাম কি, এটা একটা ছোট গল্প, মনে আছে নিশ্চয়? এটা একটা ছোট গল্প। এখন এই যে অপরিচিতা গল্পটার লেখকের নাম কি, আমরা কিন্তু কোনো ফাও কথা বলবো না। যেহেতু আমাদের টার্গেট হচ্ছে ২ মাসে শেষ করব, সেহেতু আমরা কোনো ফাও কথা বলবো না। আমরা পরীক্ষায় পড়বে ইম্পর্টেন্ট সেই সমস্ত কথাগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আমাদের সাথেই থেকো। এবং আমার কথা হচ্ছে, তোমাদের কাছে রিকোয়েস্ট, আমি যেটা লিখবো, যেটা আমার বোর্ডে লেখা হবে, তোমরা প্লিজ এইগুলা একটু নোট করো, অবশ্যই নোট করো। নোট করার ফলে কি হবে, তুমি কিন্তু এই ২ মাসে বইটা শেষ করে এইগুলো নিয়ে পড়ে থাকবে না সারা বছর। তোমার আদার্স যেসব সাবজেক্টগুলো আছে, যারা সায়েন্সের আছে, যারা কঠিন সাবজেক্ট আছে, মাদ্রাসার যাদের আরবি সাবজেক্টগুলো আছে, ঠিক আছে, আবার আর্টসেরও কিছু সাবজেক্ট আছে, তোমার ওইগুলো নিয়ে পড়ে থাকো ভাই। এই বাংলা নিয়ে তো এত প্যারা খাওয়ার কিছু নেই। বাংলাটা ২ মাসে শেষ করে রাখো, নোট করে রাখো, পরীক্ষার রেজাল্ট করে রাখবা। বাট বাংলা নিয়ে প্যারা খাইতে নিষেধ করতেছি মানে কিন্তু বাংলার অবহেলা করতে বলতেছি না। অনেকেই বলে ভাই বাড়ির বাংলা আবার প্রাইভেট পড়া লাগে, বাংলা নিজেরাই পড়ে নেবো। বাট বাংলা কিছু কিছু কথা আছে যেগুলো তুমি বুঝবা না, লাস্টে সে পরীক্ষায় দিয়ে বলবো হাই হাই আমি তো একদম ১০০ মার্কের রাইট অ্যান্সার দিছি, কিন্তু আমার এমসিকিউ হইলো কেন কি ৩০টার মধ্যে ২০টা এমসিকিউ হইলো কি করে, আমি খুব সুন্দর করে পড়ে গেছি, বোর্ড টোড খুব ধুমধুমা করে পড়ে গেছি। ভাই বাংলা যে তোমার এমসিকিউ এর কিছু দেখবা, ওই যে বহু নির্বাচনীমূলক প্রশ্ন পড়ে, যে ৩টা অপশন থাকে, তারপরে ১ ২ ১ ও ২ ১ ৩, এই ধরনের যেসব কোশ্চেনগুলো পড়ে, এইগুলো কিন্তু অ্যান্সার করা ভেরি টাফ। আর তারপরে তোমার কিছু কিছু সিকিউ, তোমরা আমাদের কোর্স যারা আছো, তোমাদের যে তোমাদের কিছু কোশ্চেন দেবে এবং পরীক্ষা যখন হবে, সেক্ষেত্রে তোমরা দেখতে পাবা যে আমাদের এই যে প্রশ্নগুলো এত টাফ টাফ হবে, সেগুলো কিন্তু বোর্ড থেকেই আমরা নেব। বোর্ড থেকে নেব, ভালো ভালো কলেজের যেসব প্রশ্নগুলো পড়ে সেগুলো থেকে আমরা কোশ্চেন দেবো, তখন তোমরা হা করে পড়বা, ঠিক আছে? তোমরা তো আমার কাছে পড়ে কিছুটা শিখে যাচ্ছ, কষ্ট হবে না। বাট যারা পড়ে না, ঠিক আছে, অবহেলা করে বসে আছে, এই ১০০ মার্কের রাইট অ্যান্সার দিয়ে পরে দেখা যাচ্ছে ৭০ও হইতেছে না। আর তুমি যদি এখানে ক্লাস মিস করো, তো তোমার সব মিলে কিন্তু রেজাল্টও ভালো আসবে না, মাথায় রাখতে হবে। সেজন্য বাংলাকে একেবারে অবহেলা করা যাবে না। তাই এখনো যারা কোর্সে ভর্তি হওনি, দ্রুত কোর্সে ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করো। দেখো, তাহলে কি বলতেছিলাম, অপরিচিতা কিন্তু একটা ছোট গল্প। এই অপরিচিতা গল্পটা লিখেছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কে লিখছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা হয় ঠাকুর, ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি। ইনি, এটা আমাদের জানতে হবে, ইনি আমাদের কি ছিলেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আরো একটা গুরুত্বপূর্ণ ইনফো, যেটা বইয়ের বাইরের কথা, সেটা আমি বলি। আমাদের জাতীয় সঙ্গীতের লেখক কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, এটা মাথায় রাখতে হবে, জানতে হবে এক্সট্রা নলেজ এগুলো। এখন দেখো, আমরা কি বলছি, অপরিচিত একটি ছোট গল্প, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এখন অপরিচিত গল্পটা নেওয়া হয়েছে কোন গ্রন্থ থেকে, এটা জানতে হবে। অপরিচিত গল্পটা নেওয়া হয়েছে গল্পগুচ্ছ, সরি প্রথমে গল্প সপ্তক ছিল। মূল আমাদের পরীক্ষায় যদি ক দাগে শোনে যে অপরিচিত গল্পটি কোথা থেকে সংকলন করা হয়েছে বা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এই ধরনের প্রশ্ন করলে আমরা অ্যান্সার লিখব কি, গল্প সপ্তক। অপরিচিত গল্পটি নেওয়া হয়েছে গল্প সপ্তক থেকে। পরবর্তীতে এই গল্প সপ্তকটা নামকরণ হয়, গল্প সপ্তক থেকে বের করে এটাকে কোথায় নিয়ে যাওয়া হয়, গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে। গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে এই গল্পটাকে আমরা আমাদের ইনক্লুড করা হয়। পরবর্তীতে
বাট মূলত কিন্তু গল্প সপ্তক। মূলত কি গল্প সপ্তক। আমাদের কদাকে আসলে আমরা গল্প সপ্তক লিখবো, এমসিকিউ এর ক্ষেত্রে যদি গল্প সপ্তক থাকে গল্প সপ্তক দেব। হ্যাঁ, এবার দেখো অপরিচিতা গল্পের আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে অপরিচিতা গল্পটি সর্বপ্রথম কোথায় প্রকাশিত হয়েছিল। এটি ভারতী পত্রিকায়। কোন পত্রিকায়? ভারতী পত্রিকায় 1321 সালে বঙ্গাব্দে, 1321 বঙ্গাব্দে, 1321 বঙ্গাব্দেই তো না? হ্যাঁ, 1321 বঙ্গাব্দ। আর 1900 ইংলিশে একটা সাল আছে, এটা কিন্তু সবগুলো কিন্তু বইয়ে দেওয়া থাকে না, বইয়ে সবকিছু দেওয়া থাকে না, আমার এগুলো তথ্যগুলো তোমাদের লাগবে কিন্তু। আর ওটা কত? 19 সাল। ইংলিশে হলো 1914 সালে খ্রিস্টাব্দ। ইংরেজি সাল অনুযায়ী 1914, বাংলা সাল অনুযায়ী 1321 বঙ্গাব্দ। ঠিক আছে? ভারতী পত্রিকা, এই যে পত্রিকার নামটা কিন্তু মুখস্থ রাখতে হবে, এটা এমসিকিউ এর জন্য 3 স্টার। এমসিকিউ প্লাস কদার, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভারতী পত্রিকা। আরো একটা বিষয় হচ্ছে, এই ভারতী পত্রিকাটা হচ্ছে তোমার একটা মাসিক পত্রিকা। আর এই মাসিক পত্রিকাটার মনে করো মাসিক ম্যাগাজিন বা মাসিক যে পত্রিকাগুলো প্রকাশিত হয়, জানুয়ারি মাসে একটা হয়, ফেব্রুয়ারি মাসে একটা হয়, এরকম হয় না? তো এই ভারতী পত্রিকার কার্তিক মাসে, কার্তিক সংখ্যা মানে কার্তিক মাসে যে পত্রিকাটা বের হয়েছিল সেখানে এই অপরিচিতা গল্পটা লেখা ছিল। ঠিক আছে? এইখান থেকে অপরিচিতা গল্পের এইগুলো জানতে হবে, আর কিছু না। অপরিচিতা গল্পের কি জাস্ট এইটুকুই জানতে হবে, বেশি জানার প্রয়োজন হবে না। লিখে নিও, মুছে দিচ্ছে। এখন আমাদের অপরিচিতা গল্পের লেখকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমাদের কিছু জানার প্রয়োজন আছে, বাট এই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা এক্ষুনি জানবো না। এই রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা এখন স্কিপ করতেছি। কি করতেছি? স্কিপ করতেছি। আমাদের কোশ্চেন এইটা হচ্ছে একটা বিশেষ বিশেষ আকর্ষণ। এই যে আমার কবি পরিচিতিগুলো, কবি পরিচিতি হচ্ছে আমার ক্লাসের একটা বিশেষ আকর্ষণ হিসেবে রেখে দিলাম। ঠিক আছে? এইগুলোতে আমরা কি কি শেখাবো জানো? কবি পরিচিতিতে আমরা রাখবো হচ্ছে এর জন্মসাল, মানে জন্ম মৃত্যু, এটা তুমি বইতে পাবা। জন্ম মৃত্যু বইয়ে পাবা। জন্মস্থান, মৃত্যুস্থান, জন্মসাল, সব জন্ম মৃত্যুর ভিতরে। শিক্ষা জীবন বইয়ে পেতে পারো। আমরা বৈবাহিক বিষয় নিয়ে আলোচনা করব, কি বৈবাহিক জীবন, কর্মজীবন, কি কি লিখেছেন, এইটা হলো আসল কাহিনী। কি কি লিখেছেন, কি কি লিখেছেন, এই যে কথাটা লিখলাম, কি কি লিখেছেন মানে তোমার উপন্যাস কোনগুলো, নাটক কোনগুলো, এইগুলো তোমার হয়তো বোর্ডে খুব রেয়ার আসে, খুব কম আসে, বাট অ্যাডমিশন যখন দিবা তখন অহরহ তোমার এইগুলো অ্যাডমিশনের জন্য, কিসের জন্য? অ্যাডমিশনের জন্য 5 স্টার। এগুলো এখন তোমার মনে করো ভুলিয়ে যাবে। কোনটা কার, রবীন্দ্রনাথ ঠাকুর কোনটা, কাজী নজরুলের কোনটা, জসীমউদ্দিনের কোনটা, সুকান্ত ভট্টাচার্যের কোনটা, ভুলিয়ে যাবে। সেই ঘোরান আবার তোমার মনে করো রবীন্দ্রনাথের গুলো তুমি জানো, বাট এটা নাটকের ভিতরে হবে নাকি এটা ছোট গল্পে হবে নাকি এটা রচনা হবে, মানে কোন রচনা হবে এটা তুমি ভুলিয়ে ফেলবা। তার জন্য আমরা ছন্দ দিয়ে মুখস্থ করার টেকনিক শেখাবো। কিভাবে শেখাবো? ছন্দ দিয়ে দিয়ে মুখস্থ করবো। ছন্দ দিয়ে দিয়ে কি কি লিখেছেন সেগুলো মুখস্থ করবো, যাতে তোমার কোনো ভুল না হয়। এবং এই যে আমরা টপিকগুলো জানবো, এইগুলা আমাদের আলাদাভাবে কোর্সের একদম শেষে আমাদের সবগুলো পড়ানো হয়ে গেলে আমরা আলাদাভাবে এগুলো পড়াবো। ঠিক আছে? এগুলা কিন্তু পাবলিক করা হবে না। ঠিক আছে? শুধুমাত্র আমার স্টুডেন্টরা তাদের জন্য দেওয়া হবে। আমি নোটটাও দিয়ে দেবো ইনশাল্লাহ। এই জন্য এটা আপাতত স্কিপ রাখতেছি। তো সোজা আমরা এখন কোথায় চলে যাব? আমরা অপরিচিতা গল্পে চলে যাচ্ছি। সোজা অপরিচিতা। অপরিচিত শব্দের অর্থটা কি? অচেনা, অপরিচিত মানে অচেনা। ঠিক আছে? অচেনা মানুষ, অচেনা বালিকা। এখানে যেহেতু অপরিচিত হইলে পুরুষ লিঙ্গ হইতো, এটা স্ত্রীলিঙ্গ হয়ে কি হয়েছে? তা যুক্ত হয়ে
আকার যুক্ত এটা স্ত্রীলিঙ্গে পরিণত হয়েছে, যার জন্য অচেনা বালিকা হয়ে লিখে দিয়েছি আমি। হ্যাঁ, অপরিচিত অচেনা বালিকা। এই অচেনা বালিকাটা কে? এই অচেনা বালিকাটা হচ্ছে আমাদের গল্পের নায়িকা কল্যাণী। ইনি কে? ইনি হচ্ছেন গল্পের নায়িকা। ইনি হলেন আমাদের গল্পের নায়িকা। একটা প্রত্যেক কাহিনীর একটা নায়ক নায়িকার প্রয়োজন হয় না? তো আমাদের গল্পের নায়িকা হলে এই অচেনা বালিকাটা। এই তার নামটা কি বলেছে? কল্যাণী। এখন এই যে অচেনা বালিকা, এই অচেনা বালিকার একজন তো বিপরীত লিঙ্গের মানুষও আছেন, তাই না? যে তার কাছে সে বালিকাটা অপরিচিত। মনে করো আমাকে ধরো, আমার কাছে কল্যাণী, মনে করো আমি সেই অচেনা ফুল, হ্যাঁ, সেই কল্যাণী আমার কাছে কি কল্যাণী কি অপরিচিত, অনেক অপরিচিত একজন মানুষ। মনে করো কোনো একটা মেয়ে, হ্যাঁ, যে হচ্ছে মনে করো তুমি বা আমি, যারা ছেলে আছে তাদেরকে বলতেছি, তুমি বা আমি, হ্যাঁ, আমরা কি করবো? মনে করো একটা মেয়ে ছবি দেখছো, ছবি দেখছো বা হচ্ছে কারো কাছে গল্প শুনেছো, গল্প শুনে এখন তুমি মনে করো ভাবতেছো যে রাতে ঘুম হয় না, তার নামটাও জানো না, কিছুই জানো না, মনে করো তার দেখোই নাই সরাসরি, না তুমি মানে দেখো নাই, ছবি দেখো নাই, ছবি দেখো নাই কিন্তু, হ্যাঁ, তুমি মানে তুমি কল্পনা করো, এটা হলো তুমি, মনে করো তুমি একটা মেয়ের ছবি দেখোনি, ছবি দেখোনি, এই কোথায় চেনো কি করে? তোমার একটা বন্ধু আছে মনে করো, হ্যাঁ, খুবই ফাটকা মার্কা বন্ধু, ওই ফাটকা মার্কা বন্ধু তোমারে বলতেছে ভাই আমি একটা মেয়েরে দেখছি, মেয়েটা এইরকম ওই রকম, মানে সে তোমার বন্ধুর কথায় তুমি ভুলে গেছো যে হ্যাঁ রাতে ঘুম হয় না, যে ওই সে মেয়েটারে কি এরকম দেখতে, সে কি মানে খুব একটা আবেগ আপ্লুত অবস্থা। হ্যাঁ, এখন তুমি মেয়েটা দেখোনি, তার গল্পে তুমি মনে করে বন্ধুর কথায় তুমি পটে গেছো। এখন মনে করো তোমার সেই মেয়েটার সাথে তোমার ফ্যামিলি তোমার বিয়ে ঠিক করছে, তোমার ফ্যামিলি সেই মেয়েটার সাথে তোমার কি বিয়ে ঠিক করছে। এখন তোমার ভিতরে কিরকম হয় বলো তো? ফুল ফুটে গেছে, মনে করো একদম মনের ভিতরে কি ফুল ফুটে গেছে, ফ্যামিলি বিয়ে ঠিক করতেছে। তুমি বলতে পারতেছো যে মেয়েটা তোমার বন্ধুর কথা শুনে ভালো লাগছে, সেই মেয়েটার জন্য ফ্যামিলি বিয়ে ঠিক করছে। বুঝে নি, এটা জাস্ট আবেগ লিখতেছি তো সেজন্য ভালো করে লিখতেছি না, এগুলো কিন্তু নোট করতে হবে না, হ্যাঁ, এগুলো জাস্ট বুঝো। ছবি দেখুনি, তার জন্য ফ্যামিলি কিন্তু কি করেছে? বিয়ে ঠিক করতেছে। তোমার মনে করো ভীষণ একটা আনন্দ। এখন সমস্যাটা কি হয় জানো? তোমার বিয়ের আসরে চলে যাও, তুমি কোথায় চলে গেছো? সেই অপরিচিতা মেয়েটার, যাকে তুমি দেখো নাই, বন্ধুর গল্প শুনে তুমি পড়ে গেছো, সেই মেয়ের সাথে বিয়ে হওয়ার ঠিক হয়েছে, বিয়ের অনুষ্ঠানে চলে গেছো, বিয়ের অনুষ্ঠানে চলে গেছো তোমার, হ্যাঁ, মনে করো সবকিছু আয়োজন একদম ফিটফাট, সবকিছু রেডি করা হয়ে গেছে। এখন ওই মুহূর্তে কোনো কারণে বিয়ে ভেঙে গেছে, বিয়ে ক্রস, বিয়ে কি ভেঙে গেল, অবস্থা কি হবে তোমার? একটুখানি কল্পনা করো, বিয়ের অবস্থা ভেঙে গেছে, তোমার কি অবস্থা হবে? হ্যাঁ, এই জন্য এই মেয়েটাকে কি বলতো, সে কিন্তু প্রথমে দেখি নাই, তুমি কিন্তু কি তোমাদের কল্পনা করতেছি আমি, মনে করো তুমি কি এটা বা আমি, ধরো, হ্যাঁ, ছেলে হলে তার ঠিক আছে, মেয়েরা আবার কিন্তু কল্পনা করো না, হ্যাঁ, ছেলেরাই কল্পনা করো নিজেকে, আর আমি আমার মতো কল্পনা করতেছি যে আমি আর তুমি বা আমি কি করতেছি যে বিয়ে ভেঙে গেছে, ছবি তো দেখি নাই, তাকে বিয়েটাও হইল না, সে শুধু বন্ধুর গল্প শুনে মনের ভিতরে ঢুকেই গেছে, আর কিছুই হইল না, হ্যাঁ, দেখাও হইল না। এখন তোমার মনে করো বিয়ে ভেঙে গেছে, খুব আপসেট। এখন তুমিও বিয়ে টিয়ে করতেছো না, একজনের ভীষণ ভালোবাসি করতেছো, ওর জায়গায় আর করে বসাইতেও পারতেছো না। এখন তুমি হঠাৎ করে কোনো একদিন মনে করো ট্রেনে করে কোথাও যাচ্ছ, ট্রেনে করে কোথাও যাচ্ছ, তোমার মা আছে তোমার সাথে। এখন সেই মেয়েটারে তুমি হয়তো গাড়িতে দেখছো, ট্রেনে দেখছো, কিন্তু এবার কোথায় যেয়ে দেখছো? ট্রেনে যেয়ে তাই দেখতেছো। কোথায় যেয়ে দেখছি আমরা? বিয়ে কিন্তু বাদ, এই আমাদের এ সেকশন বাদ, বিয়ে হয়নি শেষ, এখান থেকে আরো 5-6 বছর পরে একদিন হঠাৎ একটা ট্রেনের মধ্যে, ট্রেনে সুন্দরী মেয়ে দেখলে, একটা সুন্দরী মেয়ে, ট্রেনের মধ্যে একটা সুন্দরী মেয়েকে দেখে তোমার খুব ভালো লাগছে,
হ্যাঁ, প্রথমে আবার দেখো নাই, ট্রেনে আগে কি করছে, আগে শুনছে, কণ্ঠ শুনছে, কণ্ঠ শুনে প্রেমে পড়ছে, কণ্ঠ শুনে প্রেমে পড়ছে। মানে মনে করো আগে তো শুধু বন্ধুর বর্ণনায় প্রেমে পড়ছিল, এবার বুঝাই গেছে ট্রেনের মধ্যে হঠাৎ করে একজনের সাউন্ড শুনছে, হ্যাঁ, সাউন্ড শুনে তার কণ্ঠ শুনে প্রেমে পড়ে গেছে। আর আবার সেই আগের মতো সেই অবস্থা। এখন সেই মেয়েটারে আবার কিছুক্ষণ পরে তুমি ট্রেনের মধ্যে দেখছো, তার সামনে বসে আছো, মানে কি ওই যে ট্রেনের বগের ভিতরে থাকে না সামনাসামনি, একই বগের ভিতরে আছো, তারা তুমি দেখতেছো। মনে করো সেই সময় তোমার বা আমার অবস্থা কি, অবস্থা কি বলতো? ভীষণ একটা সুন্দরী একটা মেয়ে, যার কণ্ঠ শুনে প্রেমে পড়ে গেছিলা, তাকে দেখতেছো, তার সাথে কথা বলেছো, তার সামনে বসে আছো। এখন তুমি না শুধু, তোমার মাও ওই মেয়ের প্রেমে পড়ে গেছে। কে? মা। মাও কি ওই মেয়ের প্রেমে পড়ে গেছে যে কয়েক বছর আগে আমার ছেলে বিয়ে ভেঙে গেছিল, এই মনে হয় একটা মেয়ে পাইছি, এত সুন্দর একটা মেয়ে, এইখানে একটা চান্স নেওয়া যায় কিনা। মা সেই চান্সের মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, তো তুমি না কোনো নাও ভাই, তাহলে কি বলো তো, তুমি বা আমি কতটা লাকি চিন্তা করতে পারতেছো যে ফ্যামিলি বিয়ে ঠিক করছিল, আবার আমি যারা পছন্দ করতেছি মাও তারা পছন্দ করে ফেলতেছে, সেটা একটা লাকি জিনিস কিন্তু। হ্যাঁ, এখন কোনো না কোনো ভাবে পরিচিত হতে 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 জানা গেল কি জানো, এই যে মেয়েটার ট্রেনে দেখছিল না সুন্দরী মেয়ে, এই মেয়েটাও কি সেই কল্যাণী, যারা তার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছিল, সেই কল্যাণীকে এবার তুমি তো বন্ধুর কথা শুনে প্রথমে প্রেমে পড়ছো, তারপরে কণ্ঠ শুনে প্রেমে পড়ছো, তারপরে দেখে প্রেমে পড়ছো। এই তিনটা মেয়ে কি একই লোক, একই মেয়ে। সেই সময় অবস্থাটা কি হয়েছে বলো, যে হায় হায় এত সুন্দর একটা জিনিস হাতছাড়া করে ফেলছি রে ভাই। হ্যাঁ, এরকম একটা আফসোস শুরু হয়ে গেছে। কি একটা আফসোস শুরু হয়ে গেছে, মাও আফসোস করতেছে, ছেলেও আফসোস করতেছে। এখন মনে করো মা আফসোস করতে করতে এবার তুমি কি কি করতেছে, সে মেয়েটার আবার বিয়ের প্রস্তাব দেওয়ার চিন্তা ভাবনা করতেছে যে এটা হাতছাড়া করাই যাবে না। কিন্তু মেয়ে কি বললো, আমি আর বিয়ে করব না, আমি টোটালি লাইফে বিয়ে করব না, একবার বিয়ে ভেঙে গেছে তো আমি আর জীবনেও বিয়ে করবো না। হ্যাঁ, এই হলো আমাদের গল্পের কাহিনী। এখন নায়িকার নামটা তো বলেই ফেলছি আমি, তাই না, যে মেয়েটা কে ছিল। এখন যার কাছে অপরিচিত, এই অপরিচিত মেয়েটির প্রেমে যে পড়েছিল নায়ক, সেই নায়কটা কথা এত সময় তুমি আমি ভেবে বসে আছি, তাই না, কিন্তু সে নায়ক তো তুমি আমি না। রবীন্দ্রনাথ ঠাকুর ওই নায়কটা কারে বানাইছিল, কল্যাণী নায়ক বানাইছিল কারে, অনুপম। কে? অনুপম। তাহলে আমাদের গল্পের কাহিনী কি দিয়ে শুরু হচ্ছে, অনুপম প্লাস কল্যাণী লাভস, লাভ আঁকাইতে পারি না, আইলাম না, অনুপম প্লাস কল্যাণী সমান সমান কি আমাদের অপরিচিতা গল্প। এদের দুইজন তো নিয়ে আমরা আজকে গল্প করবো। তো চল, তাহলে আমরা নায়ক নায়িকা পেয়ে গেছি কিন্তু, তাই না। এখন আমরা একটা সুন্দর জিনিস আলোচনা করব, ঠিক আছে, একটা সুন্দর জিনিস আলোচনা করব। এবার আমরা এই গল্পের চরিত্র বিশ্লেষণ করব। কি করব, আমাদের এবার কাজ হচ্ছে চরিত্র বিশ্লেষণ। এই যে আমাদের চরিত্র বিশ্লেষণ, চরিত্র বিশ্লেষণ মানে হচ্ছে আমাদের এই গল্পে কে কে অভিনয় করতেছে, কে কি হিসাবে অভিনয় করতেছে, তাদের নামগুলো দেখবো আমরা। নাম্বার 1, আমাদের গল্পের নায়িকা, যে আমাদের গল্পের নাম অনুযায়ী আমাদের কি গল্পের নামটা কি সে অনুযায়ী না, নায়িকার নায়ক অনুযায়ী, নায়িকাকে কি ওই যে আমাদের নায়ক অনুপম, সে কিন্তু এই কল্যাণীকে অপরিচিতা বলে ডেকেছিল, অপরিচিতা নামটা দিয়েছিল এই কল্যাণীকে। এই কল্যাণী কি কল্যাণীর একটা নিকনেম, আমরা ফেসবুকে নিকনেম লিখি না যেরকম, ওরকম কল্যাণীর একটা নিকনেম কি, এই কল্যাণীর নিকনেম হচ্ছে, এই কল্যাণীর কি নিকনেম
অপরিচিতা। কল্যাণীর নিকনেম হলো অপরিচিতা, ঠিক আছে, কোথায় রেখো। আর এই নামটা কে দিয়েছিল? দিয়েছিল কে আমাদের? এই নামটা দিয়েছিল হলো নায়িকার নিকনেম তো নায়ক, নায়ক সে আর কে দেবে? দিয়েছিল অনুপম। এটা মাথায় রেখো, এটা লিখে নিও সাইডে, ঠিক আছে? এটা মুছে দিলাম, লিখে নিও। আচ্ছা, আমরা এখন কল্যাণী সম্পর্কে কিছু কথা জানবো। নাম্বার যে কথা সেটা গল্পের প্রধান চরিত্র। গল্পের প্রধান চরিত্র, আমাদের এই গল্পের প্রধান চরিত্রের নাম হলো কল্যাণী। কে? গল্পের প্রধান চরিত্র কে? কল্যাণী, মাথায় রাখতে হবে। এ হলো শিক্ষিত মেয়ে, শিক্ষিত মেয়ে। এ কি একটা শিক্ষিত মেয়ে এবং কি আত্মমর্যাদা সম্পন্ন একটা মেয়ে, আত্মমর্যাদা সম্পন্ন একটি মেয়ে। লিখে নাও, আমি পরে বুঝিয়ে দিচ্ছি, লিখে নিও। সে কি একটা আত্মমর্যাদা সম্পন্ন একটি মেয়ে। তারপরে তার সম্পর্কে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, সে কি যখন তার প্রথমবার বিয়ে ভেঙে গেছিল অনুপমের সাথে, তারপরে যে পরে বললো না যে আমি আর বিয়ে করব না, সে বিয়েটা না করার কারণ হচ্ছে সে দেশ মাতৃকার সেবার কাজে নিয়োজিত ছিল, দেশ সেবার কাজে নিয়োজিত ছিল, ঠিক আছে? সে কি করছিল? দেশ সেবার কাজে নিয়োজিত। ঠিক আছে, এর জন্য কি সে আর বিয়ে করতে চায়নি। সে দেশ সেবার কাজটা কি ছিল জানো? নারী ও শিশুদেরকে নিয়ে আলাদা কাজ করা, ঠিক আছে? এটা কি ছিল? নারী শিশু, নারী ও শিশু নিয়ে কাজ করতো, নারী ও শিশুদের অধিকার, নারী ও শিশু অধিকার নিয়ে তিনি কাজ করতেন। কে কাজ করতেন? তিনি না, ওই সেই কল্যাণী আর কি, নায়িকা। দেশ সেবার কাজে নিয়োজিত ছিল কি কোন বিষয়ে? নারী ও শিশু অধিকার বিষয়ে। এবার এইটুকু কল্যাণী শেষ। নাম্বার 2, অনুপম মিয়া। মিয়া না, অনুপম, আমি মিয়া বলি। এই অনুপম আমাদের গল্পের কথক, গল্পের কথক। এই গল্পের কথক মানে হলো, তোমার বিষয়টা এরকম যে কথক মানে গল্পটা যার জবানিতে বর্ণনা করা। এই গল্পটা তুমি যখন পড়বা তখন তোমার মনে হবে কি তোমার সাথে অনুপম তার জীবনের সকল এই সেই কাহিনীটা তা তুলে ধরতেছে। তোমার মনে হবে না একবারও যে এই গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুর বলতেছে, এই কথা তোমার একবারও মনে হবে না। বিশ্বাস করো, যারা এখনো গল্প পড়ো নাই, আমি ছবি দেবো, যারা অনেকে বই কিনো না এখনো 26 ব্যাচ, আর অন্য ব্যাচ যারা তারা তো বই পড়ছো, আমাদের কি বোঝায় যে ওই যে গল্প পড়ার সময় মনে হবে কি তোমার সাথে অনুপম গল্প করতেছে যে আমার একটু এই মেয়েটাকে ভালো লাগছিল, বিয়ে করতে গেছিলাম, বিয়ে হয়নি, এই ধরনের গল্পগুলো মনে হবে কি অনুপম তোমার সাথে করতেছে, অনুপম তোমার সাথে করতেছে, এইরকম মনে হবে। সেজন্য আমরা কি বলতেছি? অনুপম হচ্ছে আমাদের গল্পের কথক, মানে যার জবানিতে লেখা হয়েছে, মানে কি, ঠিক আছে? তারপর নাম্বার 2, নাম্বার 2 হচ্ছে এ কি একটা খুব সুন্দর একটা কথা লিখতেছিলাম, কিন্তু সেটা কি লিখবো ভাবতেছি। এর বৈশিষ্ট্য কিরকম জানো? পরিবারের কথায় উঠে আর বসে, নিজের কোনো মতামত নেই। মনে করো সে যে একটা মেয়েরে ভালোবাসে, মানে ওই যে কল্যাণী রে সে যে পছন্দ করছে,
কল্যাণীর কথাও সে কিন্তু নিজে তার বাড়িটা বলতে পারিনি, ওর একটা বন্ধু ছিল হরিশ নামে, তার দিয়ে বলাইছিল। আবার বিয়েটা যখন মামার কারণে ভেঙে যাচ্ছিল, কাহিনী বলবো পরে, সেই সময়ও সে কিন্তু বাঁধাতে পারে। এটা এখন মনে রাখো, এখন বলে বুঝবা না, আমি যে গল্প আলোচনা করবো সেই সময় বুঝবা। হ্যাঁ, নিজের কোনো মতামত নেই। নাম্বার 3, এ সম্পর্কে আর কি বলবো? পড়াশোনা শেষ হয়েছিল, মানে শিক্ষিত আর কি, এমএ পাস, এমএ। এটা কিন্তু কালার কালি দিয়ে লিখে, এটা এখান থেকে কোর্স এমসিকিউ হয়, এটা কি এমসিকিউ হয়? এমএ পাস, এমএ পাস করছিল, এই নিয়া কি এমএ পাস করছিল, ঠিক আছে? এখান থেকে এই কথাটা মনে রাখবা। সরি, কালারটা ইউজ করতে হবে এখানে, ইম্পর্টেন্ট কথা তো, ইম্পর্টেন্ট করে কালারটা ব্যবহার করতেছি, এই কথাগুলো মনে রাখতে। ওকে, শিক্ষিত এমএ পাস। এখন এই দুটো হচ্ছে আমাদের মূল চরিত্র। এখন এর সাথে আরো কিছু চরিত্র আছে, সেটা হচ্ছে নাম্বার 3, শম্ভুনাথ সেন। কি বলছে? আমাদের 3 নম্বর ব্যক্তি হবে শম্ভুনাথ সেন। এই শম্ভুনাথ সেন কল্যাণীর বাবা। ইনি কে? কল্যাণীর বাবা। নাম্বার 2 হলো ইনি ডাক্তার ছিলেন, পেশায় ডাক্তার, পেশায় ডাক্তার ছিলেন, ঠিক আছে? তারপর ইনি একরোখা মানুষ। একরোখা মানে বোঝো তো, নিজে যেটা একবার ভেবে ফেলছে যে এটা আমি করব, ও সেই কাজটা করবে, যেভাবে ওই কাজ করবে। ওর মাথা যদি একবার বিগড়ে গেছে তো তা শেষ। খুব ঠান্ডা মানুষ, বাট সেই কাজ যদি লেগে যায় তাইলে খেয়ে ফেলবে একদম, ঠিক আমি। হ্যাঁ, আমি শম্ভুনাথ সেনকে খুব ভালো লাগে, এই জন্য শম্ভুনাথ সেন মানে আমার সাথে এটা মিল যায়। হ্যাঁ, তুমি ঠান্ডা মানুষ, বাট লেগে গেলে খেয়ে ফেলবে তোমার একদম। একরকম মানুষ, যেটা বলবে সেটাও করবে। এই হলো, এটা হচ্ছে আমাদের শম্ভুনাথ সেন, সে ডাক্তার ছিলেন কিন্তু। কানপুরের ডাক্তার। কোন জায়গার ডাক্তার জানো? কানপুরের। বাড়ি কোথায় ছিল? ও শিট, বিশাল বড় বলতেছে। কানপুর, বাসা কানপুরে ছিল। এই ডাক্তারি করতেন এখানে, কানপুর। অর্থাৎ এবার দেখো, শম্ভুনাথ সেনের বাড়িতে কানপুর, শম্ভুনাথ সেনের বাড়ি যদি কানপুর হয়, তার মানে কল্যাণীর বাড়ি কোথায় ছিল? এর বাড়িও কি? এর বাড়িও কিন্তু কানপুর। আমাদের দেখতে হবে, ওর বাড়ি যদি কানপুর হয়, ওর বাড়িও কানপুর। ওকে, আমরা তাহলে কি বলছি, এটা ওর বাড়ি কি? কানপুর। এবার মুছে দেই। হ্যাঁ, নিচে লিখলে হয়তো বোঝা যাবে না, দেখা যাবে না হয়তো বা। আমি সেটাই দেখতে গেছিলাম যে দেখা যাবে কিনা, বাট মনে হচ্ছে যে দেখা যাবে না। এবার এই 3টা মুছে দেবো, লিখে নিও। ইনি একরোখা মানুষ ছিলেন, ওকে, মনে রাখতে হবে। এবার আমাদের 4 নম্বর ব্যক্তি, আমরা 3জনকে পেয়েছি। এবার আমরা হরিশের কাছে যাচ্ছি। আচ্ছা, হরিশের আছে, এবার ফ্যামিলি গুলো আগে শেষ করে তারপরে বন্ধুর কাছে যাচ্ছি। এবার দেখো, অনুপমের মা, নাম লেখা নেই, অনুপমের মা। অনুপমের মা সম্পর্কে তেমন কোনো কিছু নেই। অনুপমের একটা মা ছিল, এটাই জেনে রাখো। হ্যাঁ, বেশি কিছু এখানে বলার মতো কোনো উল্লেখযোগ্য কোনো বিষয় নেই, তাই বললাম না। এইবার আসে হলো আসল শয়তান, আমার কাছে এই গল্পের ভিলেন এই লোক, অনুপমের মামা, এই গল্পের অরিজিনাল ভিলেন। এর কাহিনী যদি বলি তো তোমার মেজাজ গরম হয়ে যাবে।
অনুপমের মামার কারণে অনুপম আর কল্যাণের বিয়েটা হয়নি। এর বৈশিষ্ট্য কি জানো? এর নাম নেই, অনুপমের মামার নাম লেখা নেই, ঠিক আছে? কোথাও অনুপমের মামার নাম লেখা নেই। অনুপমের মামা হিসেবেই জানো, অত্যন্ত লোভী, অত্যন্ত লোভী। অনুপমের পরিবারের কি আসল অভিভাবক ছিল, প্রধান অভিভাবক একরকম, অনুপমের প্রধান অভিভাবক। এই মামা, মামা হচ্ছে অনুপমের ভাগ্য দেবতার, ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট ছিল অনুপমের মামা। তার মানে কি হয়েছিল, অনুপমের বাবা খুব ছোটবেলায়, অনুপমের ছোটবেলায় মারা যান, যার কারণে এই ওদের পরিবারটা সামলায় হচ্ছে অনুপমের মামা, ঠিক আছে? তার সবকিছু ফ্যামিলির অনেক কিছু তিনি কি করেন, এই অনুপমের মামা ওদের অভিভাবক হিসেবে কাজ করেছিল। এই জন্য তাকে অনুপম ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলা হয়। তাদের ফ্যামিলিতে এই মানুষটার কথা ছাড়া একটা কাজ হইতো না। তোমাদের সবাই ফ্যামিলিতে একটা বাবা যেটা বলবেন সেটাই হয়ে থাকে, মার ভূমিকা থাকে, বাট বাবারা যেটা বলেন সেটাই আগে হয়। তার প্রথম কাজ থাকে, তাদের প্রথম মতামত তাদের কাছ থেকে নেওয়া হয়। তো অনুপমের ফ্যামিলিতে তার মামার কথা মতো সবকিছু হইতো। সেজন্য কি বলা হচ্ছে, অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। ভাগ্য, তার ভাগ্য কি হবে না হবে তার নির্ধারণ করতে গেলে ওর মামা। সেজন্য বিয়েটাও ভাঙছিল এই মাল। হ্যাঁ, এবার দেখো এর এক নম্বর একটা কথা হচ্ছে, এ অনুপম থেকে মাত্র 6 বছরের বড়। অনুপমের থেকে 6 বছরের বড়। আমি যেগুলো বিশেষ করে কালার করতেছি এগুলা কিন্তু এমসিকিউ এর জন্য মাস্ট করতেই পারে, যে কোনো সময় পড়ে যেতে পারে, সেই জন্য লিখতেছি এগুলো, ঠিক আছে? তাহলে অনুপমের মামা অনুপম থেকে মাত্র 6 বছরের বড়, এগুলো জানতে হবে। আর এর কারণে বিয়ে ভাঙছিল, শয়তান। এটা এখানে লিখবো না, বিয়ে ভাঙার কারণ, বিয়ে ভাঙার প্রধান কারণ মামা, মামার লোভ। হ্যাঁ, এই মাল হচ্ছে কি বলতো, আমার চোখে এ হলো ভিলেন এই গল্পের। যদিও ফ্যামিলি চালাতে তাদের ভালো মানুষ ছিল, বাট একটাই সমস্যা ছিল, অতিরিক্ত লোভী। এবং কেমন ধরনের লোভী জানো? আবার অতিরিক্ত লোভীও বলবো কিভাবে, দেখো তোমার আরো একটা খারাপ বৈশিষ্ট্য, সে হলো সবসময় নিজেকে বড় রাখতে চায় সবার কাছে। হ্যাঁ, ছোট হতে পারে না। অনুপমের বিয়ের ক্ষেত্রে তার একটা মতামত ছিল, বইতে পড়লে পাওয়া। অনুপমের বিয়ের ক্ষেত্রে তার একটা মতামত ছিল, মতামতটা হচ্ছে যে এমন একটা মেয়ে হবে যে আগে ধনী ছিল, বুঝতে বিষয়টা, আগে ধনী ছিল মানে অতিরিক্ত উচ্চ বংশীয় একটা মেয়ে, বাট এখন অনুপমদের থেকেও গরিব। অনুপমদের থেকেও কি হতে হবে, গরিব হতে হবে, যাতে করে শ্বশুর বাড়ি এসে গলা উঁচু করে না থাকতে পারে, মাথা নিচু করে রাখতে হয়। এই জন্য অনুপমদের থেকে সেই মেয়েটার কি হতে হবে, গরিব হতে হবে, কিন্তু উচ্চ বংশীয় হতে হবে, উচ্চ বংশীয় হতে হবে। এইটা ছিল অনুপমের মামার অনুপমের বিয়ের জন্য মতামত, ঠিক আছে? এবং কল্যাণীরাও ঠিক ওরকমই ছিলেন। হ্যাঁ, সেই জন্য তিনি রাজি হয়ে গিয়েছিল। হ্যাঁ, এটা এগুলো লিখলে এগুলো লেখার দরকার নাই, মানে লিখতে পারো, মনে রাখার জন্য জাস্ট মজা করলাম। এই তিনটা জিনিস মনে রাখবো অনুপমের মামা সম্পর্কে। এবার আমরা যাবো 6 নম্বর, অনুপমের বাবা সম্পর্কে একটু কথা বলি। অনুপমের বাবা, অনুপমের বাবা এই মানুষটা অনেক আগে মারা যান, গল্পের শুরুতেই মারা গেছে, গল্পের শুরুতেই এলাকায় মারা যাওয়ার কথা আছে। মানে এটা গল্পের শুরুতে না লিখে আমি লিখি কি, অনুপমের ছোটবেলায় মারা যায়, অনুপমের ছোটবেলায় মারা যান, ঠিক আছে? এবার দ্বিতীয় বিষয়টা হচ্ছে পেশায় উকিল ছিলেন,
পেশায় ওকালতি করতেন। পেশায় কি করতেন ইনি? ওকালতি করতেন। ইনি এতটাই ব্যস্ত ছিল যে অনুপম বলেছে, ইনি এতটাই একজন ব্যস্ত মানুষ ছিল, অনুপম বলেছে, এটা লিখবো না, অনুপম তার বাবা সম্পর্কে বলেছে যে তিনি মৃত্যুটাই যেন ছিল তার অবকাশ। এটা লিখে দিই, মৃত্যুটাই তার অবকাশ ছিল, মৃত্যুটাই তার প্রথম অবকাশ। মানে এর আগ পর্যন্ত তিনি জীবনে কোনো ছুটি পায়নি, রেস্ট পায়নি, তার মৃত্যুটাই যেন তার অবকাশ ছিল। তার মানে এটা দিয়ে তার অনেক ব্যস্ততা, অনেক কাজের মানুষ ছিলেন, এটা বোঝানো হয়েছে। ওকে, তাহলে আমরা অনুপমের মা সম্পর্কে বেশি কিছু বলার জানার দরকার নেই। প্রথমে গরিব ছিল, গরিব পরে ধনী হয়। প্রথমে গরিব ছিল, পরে ধনী হন। যার কারণে কি হয় জানো, যে বলে ছোট লোক বড় হয়ে সমস্যা। তো ছোট লোক বড় হওয়ার কারণে উনি আমাদের মানে নিজেকে ভীষণ একটা ভাইবসে রাখতো, কোনোভাবে বুঝতে দিত না যে তিনি গরিব, মানে নিজেকে কখনো গরিব হতে দিতেন না, সবসময় নিজেকে ধনী হিসেবে সবার সামনে রিপ্রেজেন্ট করতেন। ওকে, এটা মনে রাখতে হবে। আমরা ফ্যামিলিগত, ফ্যামিলিতে আরো একজন আছে, সে দুইজন ব্যক্তি আছে, সেজন্য আমরা পরে লিখতেছি, পরে লিখে দিচ্ছি, মুছে দিলাম। হ্যাঁ, লিখবা কিন্তু। এবার দেখো নাম্বার 7, আমাদের নাম্বার 7 হলো হরিশ। আমরা হরিশ নিয়ে একটু আলোচনা করব। এই যে হরিশ, এই হরিশ হলো কার বন্ধু? অনুপমের বন্ধু, অনুপমের ঘটক। অত্যন্ত রসিক মানুষ, কানপুরে কাজ করত, আর একটা কথা হচ্ছে আসর জমাতে অদ্বিতীয়, এই কয়টা জিনিস জানতে হবে। অনুপমের বন্ধুর নাম হরিশ, সে হচ্ছে অনুপমের ওই যে বন্ধু বলছিলাম না, যে বন্ধুর কথা শুনে প্রেম করে যায়, ঠিক সেই বন্ধুটা হলো হরিশ। খুবই রোমান্টিক মানুষ এবং অনেক প্রবাসী কথা বলে। দেখবো তোমাদের প্রত্যেকটা সার্কেলের মধ্যে একটা ফ্রেন্ড থাকে যে একটা কথা বলবে হঠাৎ করে, অনেক তোমাদের হাসায়, খুব বেশি মজা করে, এমন ধরনের ফ্রেন্ড থেকেই থাকে। ঠিক আছে, সেই ধরনের একটা ফ্রেন্ড ছিল কি এই হরিশ। ঠিক আছে, এবং অনেক রসিক মানুষ ছিল, এবং তাদের ফ্যামিলির ভিতরে মনে করো বন্ধুর বাবা মামাকে অনেক বেশি হাসাতেন, অনেক বেশি মজা করতেন, সেই জন্য তাদের ফ্যামিলিতে সে অনেক বেশি পরিচিত ছিল। মানে ক্লোজ ফ্রেন্ড। তো দেখো ফ্রেন্ড, তোমাদের ফ্রেন্ড সার্কেলে দু একজন থাকবে যে তোমার পরিবারের সাথে ইম্পর্টেন্ট, অনেকটা নিজের ভাইয়ের মতো, পরিবারের সাথে অনেক বেশি ভালো মনে থাকে। সেরকম লেভেলের একটা বন্ধু ছিল হরিশ। সে কানপুরে কাজ করতো। কোথায় কাজ করতো? কানপুরে। ওই যে হরিশ কল্যাণের বাড়ি ছিল না কানপুর, ওই কানপুরে কাজ করতো। এবং আসর জমাতে অদ্বিতীয়, মানে কি ওই কথায় যে অত্যন্ত রসিক মানুষ, তো এই জন্য অনেক বেশি আসর জমাইতে পারতো। এই দুটো একই কথা, সরি এটা না, এটা এক কথা। এবার আমাদের লাস্ট ব্যক্তি, গল্পের লাস্ট চরিত্র, এই যোগটা হচ্ছে পিসতুত ভাই, এর নাম হলো বিনু দাদা। কে? বিনু দাদা। হিন্দুরা কিন্তু, যারা হিন্দু ক্লাস দেখতেছো, মানে সনাতন ধর্মী, তাদের কি আমাদের ভাই বলে না, ভাইরে দাদা বলে তো না। তো এদের পিসতুত ভাই অনুপমের, কার ভাই? অনুপমের পিসতুত ভাই। অনুপমের পিসতুত ভাই মানে কি বলতো? ফুফাতো ভাই। এটা বাংলায়, এটা কিন্তু হিন্দু না, তো হিন্দুদের জন্য, হিন্দুদের ভাষায় লেখা হচ্ছে পিসতুত ভাই, এটা হচ্ছে ফুফাতো ভাই। মাথায় রেখো, আমাদের মুসলমান যেটা বলে ফুফাতো ভাই, যেটা আমি সহজে বুঝি, এই ফুফাতো ভাই অনুপমের, সেটা বিনু দাদা। এই হলো, দেখো প্রথম কল্যাণীকে দেখেছিল, ওদের পরিবারে কি কল্যাণীকে দেখতে গেছিল, কল্যাণীকে দেখতে যায় না, এদের মেয়ে বিয়ের আগে দেখতে যায় না ছেলের পক্ষ থেকে, এদের বাড়ি থেকে আশীর্বাদ করতে, কল্যাণীকে আশীর্বাদ করতে লিখে, হ্যাঁ, কল্যাণীকে আশীর্বাদ করতে গেছিল। কে গেছিল?
এই যে আমাদের বীরু দাদা, ইনি কল্যাণীকে আশীর্বাদ করতে গেছিলেন। আর তৃতীয় হচ্ছে ইনি অনেক আরো আলাদা করে এই জানলে হচ্ছে এই সম্পর্কে জানো কয়েকগুলো গল্প আলোচনা করতে করতে আমরা পেয়ে যাব। তো এই যে আমরা 8 জন চরিত্র নিয়ে আলোচনা করলাম, এটা দিয়ে আমাদের কি হলো বলতো, গল্পের অনেক কিছু কিন্তু মাথায় চলে আসতেছে। গল্পে অনেক কিছু মাথায় চলে আসতেছে যেগুলো বুঝো নাই, বুঝে যাওয়া। আমরা যখন গল্প আলোচনা করবো তখন তুমি সব কিছু বুঝতে পারবা যে আমি কেন এইগুলো লিখতেছিলাম। বাট আমরা যখন নোটের সিরিয়ালে নোট করার জন্য আমরা এইভাবে লিখে শুরু করবো, চরিত্র বিশ্লেষণ করবো। 8টা চরিত্র সম্পর্কে আমরা জেনে নিলাম। এখন দেখি ক্লাসটা কতটুকু লেন্থ হয়েছে। বেশি লেন্থ হইলে তোমাদের ক্লাস করতে ভালো লাগে না, আমি জানি, আমি নিজে অনলাইন ক্লাস করছি। তো তোমার বেশি ক্লাস হইলে, লেন্থ ক্লাস হইলে করতে ভালো লাগে না। সেজন্য আমরা ক্লাসটাকে 3-4টা, আমরা মিনিমাম 3টা ক্লাসে পুরো গল্পটা শেষ করবো। আজকে কিন্তু গল্পের ওভারঅল বেসিক আমরা সারমর্ম বোঝানো হয়ে গেছে, তাই না? বোঝানো হয়ে গেছে। আমরা এবার নেক্সট দিন দুইবার আলোচনা করলে হয়ে যাবে। আচ্ছা দেখি ক্লাসের লেন্থটা কত হয়েছে। ক্লাসের লেন্থ প্রায় অ্যারাউন্ড 50 মিনিট। তাহলে কি একটুখানি আর বেশি কথা বলবো না। হ্যাঁ, তাহলে আমরা আজকে কি করলাম, গল্প সম্পর্কে জানতেছি, গল্প সম্পর্কে জেনেছি, আমরা চরিত্র বিশ্লেষণটা করে ফেলছি, তাহলে একটুখানি কথা বলি। গল্পটা আমি একটু প্রথম থেকে বলি। তোমার সবকিছু বলে ফেলছি না, ওইগুলোকে যে সারমর্মটা আমি জাস্ট একবার রিভিউ দিচ্ছি, আর একবার একটুখানি খেয়াল করে লাস্ট কথাটা। আমাদের গল্পের নায়িকা কল্যাণী, এই কল্যাণী আর নায়ক হচ্ছে অনুপম। অনুপমের পড়াশোনা শেষ, ঠিক আছে, পড়াশোনা শেষ করে এখন চাকরি খোঁজাখুঁজি করতেছে, বেকার আছে, এখন বিয়ে করবে। অনেক মেয়ে দেখাদেখি করতেছে এবং সে অনেক ভদ্র, শিক্ষিত এবং একজন পাত্র হিসাবে পারফেক্ট একটা মানুষ। এবং সে, তার ভিতরে একটা বিশেষ গুণ আছে। অনুপমের একটা বিশেষ গুণ, হচ্ছে, এগুলো নোট করার দরকার নেই, আমি তো বুঝাচ্ছি, কিন্তু আমার সারমর্ম করতেছি, কি চলতেছে, গল্পের সারাংশ ব্যাখ্যা করতেছি। হ্যাঁ, এখন এই মানুষটার একটা বিশেষ গুণ হলো এ যে কোনো কথায় উঠতে এবং বসতে পারে। একজন বউ মানে একজন স্ত্রী কি চাই, যে তার স্বামী তার কথায় উঠা বসে করুক, যা বলবো তাই করবে। হ্যাঁ, এই ধরনের কিন্তু চাই ম্যাক্সিমাম। হ্যাঁ, এবং ম্যাক্সিমাম করেও ছেলেরা, বাট বেশি করা উচিত না আমার মতে। যে বিশাল, যে যা বলবে তাই করতে হলে নিজের পুরুষত্ব হারিয়ে যায়, ঠিক আছে? এটা কিন্তু ইগো বলে না, বাট নিজের একটা তো নিজের পার্সোনালিটি থাকতে হয়। হ্যাঁ, তাই নাহলে ভাই তুই কিসের পুরুষ, ঠিক আছে? বাট এই যে আমাদের অনুপম, তার ওই পুরুষত্বটা ছিল না। সে বউয়ের কথা উঠবে বসবে, এটা শিওর। আর মেয়েরা এটা খোঁজে বলে সে নিজেকে বিয়ের বাজারে পারফেক্ট মানুষ মনে করে। তো খুঁজতেছে, এখন হঠাৎ একদিন হরিশ কানপুরে চাকরি করে বন্ধু, ও আসে বলতেছে যে তুই তো বিয়ের জন্য মেয়ে খুঁজতেছিস, তো আমার একটা দেখা মেয়ে আছে, মেয়েটা অতি সুন্দর, এমন ঠোঁট দুটো এত সুন্দর, চোখটা হরিণের চোখের মতো, ঠোঁট দুটো গোলাপের পাপড়ির মতো, দেখতে একদম মানে অতি সুন্দর, বিশ্ব সুন্দরী, হ্যান স্যান বলে পুরো অনুপমের মাথা খাইছে, একদম অনুপম তারে মানে যেন দেখতেছে চোখে, এরকম একটা বিষয়। হ্যাঁ, বুঝলাম। এখন ও না দেখে ভালোবেসে ফেলেছে। এখন অনুপম বলতেছে কি, দেখ বন্ধু, তুই একটুখানি প্লিজ আমার মামারে গিয়ে বল, আমার বাসায় যে একটুখানি বলে দেখ কাজ হয় কিনা, আমার তো ভালো লাগছে শুনে। তো হরিশ যে বলছে, বাসার লোকও মেনে নিছে, বিয়ে ঠিকঠাক করছে, বিয়ের আয়োজন হয়েছে, পিস্টু তো ভাই বিনু দাদা মেয়েরে দেখতে গেছে, এসে সেও বলছে ভালো সুন্দরী। এইগুলো শুনে মনে করো খুব একটা স্ট্রোকগুলো শুরু হয়ে গেছে এগুলো। এখন ও কি হয়েছে, বিয়ে করতে যাচ্ছে, আমার বড়কে বিয়ে জানাজন হয়ে গেছে, বিয়ে করতে যাওয়ার পর বিয়ের মঞ্চে মনে করো বিশাল ঢাকঢোল বাজাইতে গেছে বিয়ে করতে, কোন ধরনের গোষ্ঠী বেডে। এখন গিয়ে দেখে কি ওদের আয়োজনটা পছন্দ হয়নি। ওই মামা যে একটু কি বলতো, মামা কি একটু ওই যে লেভেলের মানুষ, মানে কি বলে ওইটারে, তোমার কোনো কিছুতে মন যায় না,
হ্যাঁ, নিজেই সবসময় বেস্ট, অন্য কেউ বেস্ট না, এরকম টাইপের মানুষ। আমার আয়োজন পছন্দ হয়নি। ওইখানে একটু ঝামেলা হয়েছিল, বাট ওই তোমার ইসের বন্ধু, আমাদের যে সৌম্যনাথ সেন ছিল কল্যাণীর বাবা, তার একটা বন্ধু ছিল, ওই বন্ধু এসে বিষয়টাকে মিটমাট করে দেয়, ঠান্ডা করে দেয়, ওই সময় ঝামেলা হয়নি। বাট আমাদের এই যে লোভী ভিলেন ছিল না, ভিলেন, ওই যে ভিলেন মামা, আমাদের যে ভিলেন মামা, এই ভিলেন মামা কি করছে, একটা বিশাল খারাপ কাজ করছে। খারাপ কাজটা হচ্ছে বিয়েতে শেরকা সাথে করে নিয়ে গেছে। কি নিয়ে গেছে এটা লিখে রাখতে পারো, শেরকা সাথে নিয়ে গেছে। এই শেরকা শব্দের অর্থ কি? শেরকা শব্দের অর্থ হচ্ছে স্বর্ণকার। আমরা যে স্বর্ণকার থাকে না, আমাদের যে সোনা গয়না, সোনার জিনিসপত্র, জুয়েলারি যেগুলো আমাদের তৈরি করে স্বর্ণকারেরা, ওই যে সরকার শেরকা, স্বর্ণকার শেরকা মানে কি স্বর্ণকার, বইয়ের শেরকা হিসেবে ব্যবহার করা হয়েছে শেরকা বলে। তো ওই শেরকার সাথে করে নিয়ে গেছে কি জন্য জানো? বিয়ের মঞ্চে মেয়ের বাবা যে গিফটগুলো দিবে, সোনার যে জিনিসগুলো দিবে, এইগুলো আসল নাকি নকল, কতটুকু খাদ আছে, কতটুকু ভেজাল আছে, কতটুকু ভালো, কতটুকু মানে আসল, কত ক্যারেটের সোনা, এই ধরনের সব জিনিসগুলো মাপার জন্য সাথে করে স্বর্ণকার নিয়ে গেছে। মানে কত বড় ছোট লোকের বাচ্চা, পুরো ছোট লোকের বাচ্চা। হ্যাঁ, এখন শেরকার সাথে নিয়ে গেছে, ভালো কথা। এবার ওই যে সোমনাথ সেনের বইলে ওই যে সোনার জিনিসপত্রগুলো সব মাপামাপি শুরু করে দিয়েছে। সোমনাথ সেন বিশাল আত্মমর্যাদা সম্পন্ন একজন মানুষ, ওনার মেজাজ গরম হয়ে গেছে। ওই যে বলছিলাম না যে ঠান্ডা মাথার মানুষ কিন্তু মেজাজ গরম হয়ে গেলে সব খেয়ে ফেল দেবে, মেজাজ গরম হয়ে গেছে। ও কি করছে, মেয়ের যে গায়ে গহনাগুলো ছিল, বউ সাজার সময় যে গহনাগুলো ছিল, ওইগুলো খুলে এনে দিচ্ছে যে দেখেন এইগুলো মেপে নেন। কি বলতেছে, এইগুলোও মেপে নেন। ওই মিয়া, ওর মেজাজ তো কিছু বুঝে নাই যে এই মেয়ের সাথে রেগে গিয়ে কাজটা করলো, ওই ওর মামার সে সেন্সটুকুও নাই, ননসেন্স পুরা। একে তো ছোট লোক বলছি, ননসেন্স বলতেছি, ওই জিনিসটা বুঝে নাই যে একটা মানুষ রেগে গিয়ে এই জিনিসগুলো আনছে, তাহলে আমি কাজটা বন্ধ করি তা না, ও সেইগুলোও মাপছে, সেইগুলোও কি মাপছে। এখন শম্ভুনাথ সেন যে অনুপমরে ডেকে নিয়ে আসছে, যে দেখো তোমার মামা এই কাজগুলো করতেছে, তোমার মতামত, তোমার মতামত কি, এইগুলো কি দেখো। ওকে, বাট ও তো কি বলছি, ওঠে আর বসে, কোনো নিজের কোনো মতামত নেই তার, সে ঠে দাঁড়ায় আছে। মামা বুঝে, মা বাপ বুঝে গেছে যে কাহিনী বুঝে ফেলছি, এর কোনো ইয়ে নাই, হ্যাঁ কিছু বলতে পারবে না, আর এটা দিয়ে আমার মেয়েও সুখী হইতে পারবে না। ওই যে সংসারের ভিতরে বাবা যা বোঝা বুঝে ফেলছে, আর কোনো, কারণ এর ভিতরে একটা সুন্দর কাহিনী লিখছিল। এটা খুব একটা মানে ম্যাজিক জায়গা লাগে, ম্যাজিক মোমেন্ট গল্পের। কি ম্যাজিক মোমেন্ট? ম্যাজিক মোমেন্টটা কি জানো? এই যে স্বর্ণ মাপা মাপামাপি করতেছে, এখানে একটা সুন্দর কাহিনী ঘটছে, কাহিনী বলতেছি তাও। কি অপমান করছে, কি করছিল জানো? আমাদের ওই যে সোমনাথ সেন ছিল না, উনি ওই যে সোনাগুলো মাপামাপি করতেছে, ওর ভিতর থেকে এক জোড়া ইয়ারিং দিছে। কি দিছে? এক জোড়া। বানানটা খেয়াল রাখো, বানানটা লিখে দিচ্ছি, ইয়ারিং, খুব সুন্দর করে খেয়াল রাখবো, বানানটা কিন্তু ভুলিয়ে যায়। কি বের করে দিচ্ছি জানো? এক জোড়া ইয়ারিং। ইয়ারিং মানে হচ্ছে কানের দুল। ইয়ারিং মানে কি? কানের দুল। মেয়েরা যে কানের দুল পরে না, তো কানের দুল এক জোড়া, ওইটা বের করে দিচ্ছে। যে অনেকগুলো সোনানি মামাবি করতেছে, ওই ভিতর থেকে একটা এক জোড়া ইয়ারিং বের করে দিয়ে শেরকার কাছে দিতে, বা স্বর্ণকারের কাছে দিয়ে বলছে, ভাই এইটা একটু ভেবে দেখেন তো, এটা কেমন জিনিস। তখন স্বর্ণকার বলতেছে যে এইটা হচ্ছে একটা বিলাতি মাল। কি বলতেছে? বিলাতি মাল। বিলাতি মাল হচ্ছে, এখানে কি ছিল, মানে বিলাতি মাল হলো সব থেকে নিম্নমানের সোনা, হ্যাঁ অল্প পরিমাণ সোনা আছে, মানে ওটা ভেজাল মার্কা একটা জিনিস, অল্প পরিমাণ সোনা, জাস্ট অল্প একটু সোনা আছে, আর সব খাদ, সেই কানের দুলে বিলাতি মাল। ওকে, তো এক জোড়া ইয়ারিং ছিল, সেগুলো বিলাতি মাল, অল্প পরিমাণ সোনা আছে। এখন ওইটা, মূল কাহিনীটা হচ্ছে
এই যে ইয়ারিংটা না, ওই ইয়ারিংটা ওর মামারে দেখাইতেছে, শম্ভুনাথন কি মামারে দিয়ে দিতেছে, বলতেছে কি এটা আপনারাই রাখেন। এই যে ইয়ারিংটা না, ওই যে মেয়েরে যখন আশীর্বাদ করতে গেছিল বেনু দাদা, তখন মামা বেনু দাদাকে দিয়ে এই ইয়ারিংটা পাঠাইছিল। মানে এটা কারা দিছে? অনুপম রায় দিছে। ওদের মালগুলো একটাও খারাপ না। সরকার বলতেছে কি ওদের যে মালগুলো মেয়ের পক্ষ থেকে যেগুলো দিছে সবগুলাই অনেক পুরাতন, অনেক ভারী এবং একদম একট মাল, মানে অনেক ভালো খাঁটি মাল। বাট এদের মালটা বিলাতি মাল, অল্প পরিমাণ সোনাতে যাচ্ছে, একটা এক জগতের ইয়ারিং দিচ্ছে, তাও আবার খাতপূর্ণ। হ্যাঁ, এই হলো ওদের অবস্থা। তো ওই ছোট লোক, এবং তারপরে ওর বাবা বলেন কি যে তোমরা খাওয়া দাওয়া করে আমার বাড়ি ছাড়ো, হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কথা হচ্ছে, আমি তখন গল্প করবো, তখন দেখবো। তখন বিয়েটা ভেঙে দেয় ওইখানে, বিয়ে ভেঙে দিল। বিয়ে ভেঙে দেওয়ার পরে ওই যে সেই ট্রেনে গেল, ট্রেনে যে দেখা হইলো, ওই সমস্ত কাহিনী ঘটলো, ঘটার পরে এইভাবে গল্প শেষ হয়ে গেল। আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ হয়ে যাচ্ছে, গল্পের মতো করে ক্লাস শেষ হয়ে যাচ্ছে। এটা আমাদের ফার্স্ট পর্ব, অপরিচিতা পর্ব অন ছিল। এটা কি পর্ব 1। আমাদের আরো 2টা পর্ব নেক্সট আসবে, সেগুলো তোমরা দেখবা সুন্দর সুন্দর করে। আমি কিন্তু মানে মজা দিয়ে শেষ করার চেষ্টা করবো। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে এখানে শেষ করতেছি, আজকে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ঠিক আছে।